আসসালামু আলাইকুম। সরকার কর্তৃক ঘোষিত আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ও দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নীতিমালা 2025 বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই অবগত আছেন। আমি এই মুহূর্তে আমাদের সামনে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করব আমাদের কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মাহবুব রহমান আনিস। জনাব মাহবুব রহমান আনিস ভাই। আমি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি মজিবর ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত জনাব নুরুল হক নূর ভাই, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি, তাকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করব। আমাদের ডিপিডিসির ফারুক ভাই, ডিপিডিসি কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় কমিটি এবং সারা বাংলাদেশের, আমি ফারুক ভাইকে বিনীত অনুরোধ করবো আপনার আসন আপনি গ্রহণ করার জন্য ভাই। আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি এবং 1 নং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হাওলাদার ভাইকে আমি বিনীত অনুরোধ করবো আসন গ্রহণ করার জন্য। আমাদের আইন সম্পাদক এনায়েত ভাই, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ, তাকে বিনীত অনুরোধ করবো আপনার আসন আপনি ভাই গ্রহণ করার জন্য। এবং আমাদের ডিপিডিসির সাধারণ সম্পাদক মঞ্জু ভাই, তাকে বিনীত অনুরোধ করবো আসন গ্রহণ করার জন্য। আমাদের সহসভাপতি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি বেলাল হোসেন ভাই, আমি বিনীত অনুরোধ করবো আপনার আসন আপনি গ্রহণ করার জন্য। একটু হালকা একটু টানতে হবে, একটু হালকা একটু চাপায়া, একটু হালকা একটু চাপায়া, একটু চাপেন এখানে একটু জায়গা দিন, চাপেন একটু চাপেন। আমরা এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের কুর্মিটোলা জেনারেল হসপিটালের আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই। জাহাঙ্গীর ভাইকে বিনীত অনুরোধ করবো আপনি এসে আমাদের কোরআন থেকে তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মনে রাখতে হবে নিরাপত্তা পালন করছে। আমাদের মনে থাকবে না, কথা বলবো তো আপনার নিয়ে নিয়ে بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم. এখন আমাদের 24-এর গণ অভ্যুত্থান এবং আপনারা জানেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি আমরা 22 অক্টোবর আমরা একটা বৃহৎ সমাবেশ করেছিলাম এবং সেখানে পুলিশ কর্তৃক আমরা নির্যাতিত হয়েছিলাম। 22 ফেব্রুয়ারি আমরা সেই 24-এর গণ অভ্যুত্থান এবং 22 ফেব্রুয়ারি যে আহত ভাই বোন যারা হয়েছে এবং 24-এর গণ অভ্যুত্থানে আহত নিহত যারা ছিলেন তাদের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমরা সবাই 1 মিনিট নীরবতা পালনের জন্য দাঁড়িয়ে যাই।
শেষ। Close, close, close. অসুবিধা নেই। সরকার কর্তৃক ঘোষিত আউটসোর্সিং প্রক্রিয়া সেবাকর নীতিমালা ও দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নীতিমালা 2025 বিষয়ে সংবাদ সম্মেলনে যে আয়োজন করা হয়েছে, আজকে এখন এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উপজেলা ভূমি অফিস কর্তৃক নির্ধারিত আমাদের সদস্য মোহাম্মদ অনিক। আমি অনিক ভাইকে বিনীত অনুরোধ করব আমাদের হ্যাঁ উনি আসলে মূল আলোচনাটা ওইখানে তখন নিজেরা নিজের একটা আলোচনা এদিকে উনি হাতে রাখেন ভাই। নিজের নাম সিরিয়াল বলতে চলতেছে এটা। আপনাদের তিনজনের ক্ষেত্রে শুধু আপনাদের ক্ষেত্রে বাকি ওনারা তো এভারেজ বলবেন। আপনাদের এটা ইয়ে করেন অন করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আয়োজিত সরকার কর্তৃক ঘোষিত আউটসোর্সিং প্রক্রিয়া নীতিমালা দৈনিক ভিত্তিক সাময়িক সমসাময়িক শ্রমিক নীতিমালা 2025 আলোচনা অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জোনাদ সাকি ভাই। কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে আসবেন এবং সভাপতিত্ব করবেন মাহবুবুর রহমান আনিস ভাই। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের নাম নিয়ে আমি শুরু করতে চাই। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে 2008 নীতিমালায় আউটসোর্সিং প্রক্রিয়ায় নীতিমালা শুরুর লগ্ন থেকে 2015 সালে সারা বাংলাদেশে উপজেলা ভূমি অফিসে সারা বাংলাদেশের 495টি উপজেলা ভূমি অফিসে আমরা নিরাপত্তা প্রহরী হিসাবে কর্মে যোগদান করি এবং 2015 থেকে 2017 সাল পর্যন্ত আমাদের যে বেতন এবং কার্যক্রম পরিচালনা ছিল, কিন্তু 2018 থেকে পর্যন্ত আদ্যবর্তী আমাদের সকল বেতন ভাতা বকেয়া রয়ে গেছে। এবং 2019 সালে আমরা যখন বেতন ভাতার জন্য বিভিন্ন দপ্তরে যাই, ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ড, আপনারা জানেন, অবহিত আছেন যে আমরা 19 সালে একটি মামলা দায়ের করি, যেটা হয়েছে আমাদের বকেয়া বেতন দাবির জন্য, বকেয়া বেতন আদায়ের জন্য। কিন্তু মামলার পরেও আমরা বিভিন্ন দপ্তরে, ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ডের বিভিন্ন সংস্থায় আমরা ধারে ধারে ঘুরতে থাকি আমাদের বকেয়া বেতনের জন্য। কিন্তু সরকার আমাদের বিভিন্ন দপ্তর থেকে জানায় যে আপনাদের বরাদ্দ দেওয়া হচ্ছে না, যার কারণে আপনারা বেতন পাচ্ছেন না। কিন্তু আমরা যখন মামলায় যাওয়ার পরে 2021 সালে আমাদের 1118 নম্বর রিট পিটিশন হাইকোর্ট মামলার 2021 রায় হয়। এই রায়ের বলে আমাদেরকে সেখানে সুস্পষ্টভাবে ভূমি মন্ত্রণালয়ের চেয়ারম্যান এবং ভূমি মন্ত্রণালয়ের সচিব এবং সকল উপজেলা ভূমি অফিস থেকে শুরু করে ডিসি অফিস পর্যন্ত সকলকে কপি দেওয়া হয় যে আমাদের সকল বকেয়া বেতন পরিশোধ করার জন্য এবং সার্ভিস রেগুলার করার জন্য মহামান্য হাইকোর্ট রিট পিটিশন মামলার আদেশ জারি করেন, আমাদের পক্ষে রায় দেয়। কিন্তু একটা বিষয়, যখন রায় হয়, রায়ের কপি আমরা নিয়ে বিভিন্ন দপ্তরে যাই এবং ভূমি সংস্কার বোর্ড থেকে আমাদের চাহিদার জন্য
চাহিদাপত্র পূরণ করা হয়। ওই চাহিদা মোতাবেক আমরা ভূমি মন্ত্রণালয় আমাদের সকল এভিডেন্স পাঠানো হয়। পাঠানোর পরেও ভূমি সংস্কার তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের যে সচিব ছিলেন উনি বলে আপনাদের নবায়ন না থাকার কারণে আপনাদের বরাদ্দ সাবমিট করা যাচ্ছে না। আসলে পৃথিবীর সভ্য কোনো ইতিহাসে যেখানে মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হাইকোর্ট সুপ্রিম কোর্ট, সেখান থেকে যদি কোনো রায় হয়, সে রায়ের প্রেক্ষিতে একজন সচিব কিভাবে সেটাকে বাইলট করে সে নবায়নের কথা আনে। বাংলাদেশের ইতিহাসে যে আউটসোর্সিং নামক প্রক্রিয়ায় একজন ঠিকাদার দালাল যারা মানুষের রক্ত চুষে তারা খায় এবং কিছু সচিব মহোদয় তাদের সাথে যোগ করে আমাদের 2025-এ যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেটা সম্পূর্ণ আমাদের কোনো গ্রহণযোগ্যতাই সেখানে নাই। সেখানে আউটসোর্সিং কর্মচারীকে সম্পূর্ণই অবহেলিতই রাখা হয়েছে। এবং আমরা দেখেছি যে আমরা 22 তারিখে যে সারা বাংলাদেশ থেকে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ থেকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়, কেন্দ্রীয় কমিটির সেই ডাকের নির্দেশক্রমে আমরা সকলেই আন্দোলনে যোগদান করি এবং আমাদের আন্দোলনে পুলিশ বাহিনী দ্বারা নির্যাতন, নিপীড়ন এবং রক্তপাত, জলকামান তারা আমাদের উপরে অনেক অত্যাচার করেছেন, অবিচার করেছেন। আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নেমে এসেছিলাম। আমাদের দাবি ছিল, প্রথম দাবি আমাদের ঠিকাদার বাতিল করতে হবে। আমরা সবাই জানি এটা, নাকি? আমরা ঠিকাদার বাতিল চাই। ঠিকাদার প্রথা বাতিল করে আমাদের সকল বকেয়া পরিশোধ করতে হবে। এবং যারা চাকরিচ্যুত আছি আমরা যখন মামলায় যাই, কুমিল্লা জেলা থেকে আমাদের যে প্রতিনিধি ছিল মামলার, আমি সহ আরো লোকজন যারা ছিল, যেমন কেন্দ্রীয় কমিটির আমাদের ভূমি মন্ত্রণালয়ের আউটসোর্সিং পরিবারের সদস্য মাজিদুল থেকে শুরু করে তাদেরকে ডিসি মহোদয় এসিলেনকে ডেকে তাদেরকে অফিস থেকে বের করে দেওয়া হয়। যা কোনো নোটিশ নাই, বিনা নোটিশে তাদের অফিস থেকে বের করে দেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি একটা বেসরকারি প্রতিষ্ঠানেও যদি চাকরি করে, সে চাকরিজীবীকে মিনিমাম আপনার একটা সংবর্ধনা দেয় চাকরির শেষে বা তাদের বকেয়া বেতন। এবং এসিলেন্ট তাদেরকে যে বের করে দিয়েছেন এবং তাদের কিন্তু এই বকেয়া বেতন রয়ে গেছে, তা পরিশোধ করতে পারে নাই। কিন্তু কিভাবে তারা অফিস থেকে বের করে দিতে পারে? পৃথিবীর কোন সভ্য রাষ্ট্রে, কোন দেশে এরকম কোন ইতিহাস নাই যে 86 মাসের বেতন বকেয়া থাকে, এরকম কোন নীতিমালা পৃথিবীর কোন রাষ্ট্রই নেই। আপনারা সেটা জানেন এবং দেখছেন। কিন্তু ভূমি পরিবারে আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত সকল কর্মীরা এত নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত যে তাদের 86 মাসের বেতন বকেয়া রয়ে গেছে। আমাদের প্রধান দাবি হয়েছে যে আমাদের সকল ঠিকাদার সারা বাংলাদেশে যত আউটসোর্সিং এ দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে নিয়োগ প্রাপ্ত আছেন, তাদের ঠিকাদার প্রথা বাতিল করে তাদেরকে স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে রাজস্বকরণ করার জন্য আদেশ প্রদান করতে হবে। এবং সকল শ্রম সংস্থার কমিশন আমাদের বারবার এটা তামাশার মতো তারা আমাদের নিয়ে তামাশা করেছে মূলত। কিন্তু আমাদের ন্যায্য দাবির জন্য আমরা প্রত্যেকটা মন্ত্রণালয় যেখানে আমাদের যাওয়া দরকার, চিঠি দেওয়া দরকার, আমরা সকল জায়গায় গিয়েছি, সকল সাথেই আমরা আলাপ আলোচনা করেছি। আপনি দেখবেন যে 2015 সালে আমরা নিয়োগপ্রাপ্ত হই ভূমি পরিবারে আউটসোর্সিং এর মাধ্যমে। 17 সাল পর্যন্ত আমাদের বেতন দেওয়া হয়। কিন্তু দেখেন ঠিকাদার যে বলে, সচিব মহোদয় একটা কথা বলেছে যে আউটসোর্সিং প্রক্রিয়ায় একটা নীতিমালা, এই নীতিমালা আইন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় মিলে করা হয়েছে। আসলে ঠিকাদারের তো একটা লাইসেন্স দেওয়া হয়, ওই লাইসেন্সে উমর কয়ের আইনে সুস্পষ্ট বলা হয়েছে একজন শ্রমিকের বেতন 1 থেকে 10 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। ঠিক আছে, পরিশোধ করতে হবে, কিন্তু 6 মাস 3 মাস পরেও আমাদের বেতন পরিশোধ করা হয় না। তাহলে ঠিকাদার কিভাবে থাকে? এখানেই তো ঠিকাদার বাতিল করে দেওয়া উচিত আমি মনে করি। তাহলে ঠিকাদারের বিষয়ে এখানে আসারই কোনো প্রশ্ন নেই। আমি বলতে চাই এতটুকুই আপনাদের সম্মুখে যে আমাদের জোর দাবি, বাংলাদেশের সকল আউটসোর্সিং কর্মচারী যে ঠিকাদার প্রথা নামক রক্ত চোষক
তা বাতিল করতে হবে। দ্বিতীয় দাবি হয়েছে আমাদের সকল শ্রমিকের, সকল আউটসোর্সিং এর বেতন, বকেয়া বেতন পরিশোধ করতে হবে এবং আমাদের 2008-এর নীতিমালা ফলো আপ করে স্ব প্রতিষ্ঠানে আমাদের বকেয়া বেতন পরিশোধ করে রাজস্বকরণ করতে হবে এবং আমাদের যে বৈষম্য রয়ে গেছে, আমাদের আন্দোলনে অনেক ভাই আহত হয়েছেন এবং তাদের রক্ত দিয়েছেন। শুধু এই যে 25-এ এসে যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে, এই নীতিমালা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ এবং আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ভাইদের সম্পূর্ণ বিপক্ষে এবং ঠিকাদারকে বাঁচিয়ে রাখার জন্য, ঠিকাদার থেকে সচিব মহোদয়রা কিছু ঘুষ বাণিজ্যের জন্য তারা এই নীতিমালা প্রণয়ন করছে। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়কে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি যে এই নীতিমালা আগামী 72 ঘন্টার ভিতরে বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করার জন্য যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে সকলকে বাই নামে চিঠি করে প্রজ্ঞাপন জারি করার জন্য স্ব কর্মস্থলে যোগদান করতে পারে সেই আদেশ দানের জন্য মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করছি। এবং আমাদের আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা বিভিন্ন সময় তারা অফিসে এবং স্থায়ী কর্মচারী কর্মকর্তা যারা লাঞ্ছিত হয় তাদেরকে আউটসোর্সিং বলে তাচ্ছিল্য করা হয়। আসলে আমরা তো সবাই মানুষ, মানুষের ভুল থাকবে, অন্যায় থাকবে, তার মাঝে আমাদের আউটসোর্সিং কর্মচারীদের কোনো ভাতা নেই, কোনো বদলি নেই, কোনো ধরনের সুযোগ সুবিধা নেই। তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের প্রজ্ঞাপন জারি করে যারা চাকরিচ্যুত আছে তাদেরকে স্ব স্থানে চাকরিতে বহাল করে যাদের বকেয়া বেতন আছে সকলের বকেয়া বেতন পরিশোধের জন্য এবং আমাদের নৈতিক অধিকার এবং আমাদের যে 2025 সালে যে নীতিমালা প্রণয়ন করেছেন সে নীতিমালা সম্পূর্ণ তার নীতিমালার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে 72 ঘন্টার মধ্যে নতুন নীতিমালা এবং প্রজ্ঞাপন জারি করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের আসলে সময় শর্ট, আমাদের ফিরে আসার আগে আমাদের সবার কথা শুনতে হবে। আমি এই মুহূর্তে আমাদের সহযোগী কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি ভিডিও হয় না আমাদের বিএনসিসি কোভিড পরিষদ সদস্যের সহযোগিতা রাখি একটা কিছু বলার জন্য বিনীত করছি। আমাদের মাঝে এসে উপস্থিত আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ইনামুদ্দিন ভাই। সংক্ষেপে রাখি বলে আমি কিন্তু তারপর আমাদেরকে বিগত 3 বছর আমাদের চাকরিতে বহাল রাখার পরে আমাদের বিনা কারণে বিনা নোটিশে আমাদেরকে বের করে দেওয়া হয়। আমাদের এইটাই হচ্ছে যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে সকলকে পূর্ণ বহালের দাবি জানাচ্ছি। এইগুলো আমার সম্পূর্ণ বক্তব্য আমি শেষ করছি। এই মুহূর্তে আপনাদের আলোচনা করবেন বাংলাদেশ সহযোগী কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক এবং আমাদের 22 ফেব্রুয়ারি যে আন্দোলন করেছিলাম সেখানে পরিচয় করতে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের সময় গুলিবিদ্ধ আমাদের সহযোদ্ধা জনাব এনায়েত ভাইকে নির্যাতন করবো। সংক্ষেপে মূল কথা। আসসালামু আলাইকুম। সরকার কর্তৃক ঘোষিত আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতি ও দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নীতি 2025 উপলক্ষে সংবাদ সম্মেলনের গণসংহতির প্রধান সমন্বয়ক আমাদের জুনায়েদ সাকি স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং আজকের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ
পরিষদের সম্মানিত সভাপতি মাহবুবুর রহমান আনিস সাহেব উপস্থিত আছেন এখানে। আরো উপস্থিত আছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নূর ভাই। আরো উপস্থিত আছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ভাই। আরো অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা এখানে আজকে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেটা হইল আমাদের সাথে সরকারের একটা তামাশার নীতিমালা প্রণয়ন হয়েছে, এটাকে আমরা প্রতিবাদ জানাবার জন্য দাঁড়িয়েছি। এটা আসলে কোনো নীতিমালা, এটাকে উল্লেখ করা হয়েছে যে এটা আমাদেরকে পহেলা বৈশাখের উৎসবতা এবং পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে। এটা আসলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারীদের জন্য কোনো পুরস্কার হয় নাই, এটা হয়েছে বাংলাদেশের ঠিকাদারদের জন্য একমাত্র পুরস্কার। এজন্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আরো দু একটি কথা না বললেই নয়, এখানে এই নীতিমালার ভিতরে দেখলাম যে নারীদের জন্য ৪৫ দিনের মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করছে। এটা বাংলার ইতিহাসে তো বলো, বিশ্বের কোনো ইতিহাসে নাই যে মাতৃত্বকালীন ছুটি ৪৫ দিন হয়। বেসরকারি যত প্রতিষ্ঠান আছে সেখানে মাতৃত্বকালীন ন্যূনতম ৯০ দিন করা আছে। সেখানে কিভাবে অর্থ মন্ত্রণালয় তার নিজস্ব নীতিমালায় প্রণয়ন করলো ৪৫ দিনের এই মাতৃত্বকালীন ছুটি? এটা আমি সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আর একটা নীতিমালা তৈরি করতে হইলে ইন্টারন্যাশনাল ল ফলো করতে হয়, নাহলে রাষ্ট্রীয় ল ফলো করতে হয়। এখানে এই নীতিমালার ভিতরে আসলে কোথাও দেখলাম না ইন্টারন্যাশনাল ল বা রাষ্ট্রীয় লটা প্রতিপালিত হচ্ছে। দেখলাম এখানে ল এবং এই নীতিমালা একে অপরের পরিপূরক না হয়ে একে অপরের সাংঘর্ষিক। এজন্য আমি এটাকে প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাচ্ছি। আর একটি কথা না বললে নয় যে আমাদের এই যে আউটসোর্সিং নীতিমালা, আমাদের প্রধান দাবি ছিল ঠিকাদার বাতিল করে স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ করার জন্য চাকরি, কিন্তু সেই ঠিকাদার রেখে যে নীতিমালা করা হয়েছে এটাকে আমরা মেনে নিতে পারছি না। আমরা এজন্য প্রতিবাদ জানাচ্ছি এবং ৭২ ঘন্টা সময় দিচ্ছি সরকারকে যে এই নীতিমালা পরিবর্তন করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করবে নূতন ভাবে। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির একজন সাংগঠনিক সম্পাদক জনাব ইয়াসিন হাওলাদার ভাইকে বলবো সংক্ষেপে মূল আলোচনাগুলো তুলে ধরার জন্য। ইয়াসিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জুনায়েদ সাকি ভাই সহ অর্থ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। আমাদের যে মূল আলোচনার বিষয়, সরকার কর্তৃক প্রদত্ত যে নীতিমালা আমাদের জন্য প্রণয়ন করেছে, দুটো নীতিমালা, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের জন্য একটা, আর একটা হয়েছে সাময়িক দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের জন্য। তো দুটো নীতিমালাই সরকার আমাদের জন্য নিহিত কোনো কিছু, কল্যাণকর কোনো কিছু রাখে নাই, খুবই নগণ্য, যেটা না দিলেই নয় এমন কিছু রাখছে। আমি আরো বলবো, দৈনিক মজুরি ভিত্তিক যেসব কর্মচারী আছেন তাদের যেসব সুযোগ সুবিধা ছিল এই নীতিমালায় তা অনেক কিছু রহিতকরণ করা হয়েছে। আমাদের প্রাণের দাবি ছিল ঠিকাদার মুক্ত বাংলাদেশ। সেটা আমি যদি মার্কিং করি 100 মার্কের মধ্যে 95 মার্ক, আর অনুষঙ্গিক সুযোগ সুবিধা ছিল 5 মার্কের। সরকার আমাদের ওই 5 মার্ক দিয়েছেন, কিন্তু আমাদের যে মূল দাবি ঠিকাদার মুক্ত বাংলাদেশ, সেখানে সরকার হাত দেয়নি। সরকার বরং যেটা দিয়েছেন সেটা ঠিকাদারের পক্ষ গেছে। যদিও সরকার আমাদেরকে মূল্যায়ন করেছেন, আমাদের বিষয়ে তিনি একটা প্রজ্ঞাপন দিয়েছেন, একটা নীতিমালা দিয়েছেন, এজন্য এই সংগঠনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা বোধ করি, কৃতজ্ঞতা জানাই সরকারকে। আমি আশা করি সরকার আগামী 3 থেকে 5 কার্য দিবসের মধ্যে বিষয়টা বিবেচনা করবেন, এটা সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ। ধন্যবাদ। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষেপে কথা বলবেন, সংক্ষেপে মূল আলোচনাগুলো তুলে ধরবেন আমাদের ডিপিডিসি সারা বাংলাদেশের সভাপতি জনাব ওমর ফারুক ব্যাপারী ভাই। জনাব ওমর ফারুক ব্যাপারী ভাইকে বিনীত অনুরোধ করবো সংক্ষেপে মূল আলোচনাগুলো তুলে ধরার জন্য।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এবং আমাদের শ্রদ্ধেয় লিডার জনায় সাকিব ভাইকে, যে সরকার কর্তৃক ঘোষিত আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণকারী দৈনিক নীতিমালা ও দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নীতিমালা 25-এর বিষয়ে আলোচনা। আমরা, আপনারা জানেন, আমরা পরপর কয়েকটি আন্দোলন করেছি যে ঠিকাদার মুক্ত বাংলাদেশ চাই। প্রত্যেকটা প্রতিষ্ঠানের এই রক্ত চোষা ঠিকাদাররা আমাদের রক্ত চুষে তিলে তিলে আমাদের খেয়ে ফেলছে। আমরা আমাদের বৈষম্য আমরা তুলে ধরার পরেও এখন আরো বৈষম্য সৃষ্টি হয়েছে, অনেক বৈষম্য সৃষ্টি হয়েছে। তারা শ্রম সচিব ঈদের আগে বলেছিলেন বকেয়া বেতন পরিশোধ করবে, ঈদ বোনাস দেবে এবং বেতনের যে বৈষম্যটা ছিল সেটা অতি দ্রুত নিষ্কাশন করবে। কিন্তু দেখেন, আমরা যে চাকরি করি আমার প্রতিষ্ঠানে, আজও আমি গত মাসের বেতন পাইনি। 15ই এপ্রিল ঠিকাদার আমার বেতন ব্যাংক থেকে তুলে নিচ্ছে। 12:12 আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং 12:20 অ্যাকাউন্টে টাকা সে তুলে নিচ্ছে। আজও পর্যন্ত আমি সেই বেতনটা পাইনি। তার কারণ তার আগের মাসে অ্যাপসের মাধ্যমে আমি বেতনটা তুলে নিয়েছিলাম, আমার ফুল বেতনটা। আমার বেতন 20,000, ঠিকাদার আমাকে দেয় 12,000। তো এই জন্য সেই বেতনটা আমি এখনো পাইনি। আমি লিখিত অভিযোগ জানাইছি। ঈদের আগে আমাদের চেক যে ঠিকাদারের কাছে আছে সেই বিষয়টা নিয়ে ডিপিডিসি মহাপরিচালকের কাছে আমরা লিখিত অভিযোগ দিছি যে আমাদের চেক ফেরত চাই এবং আমাদের ফুল বেতন চাই, আমাদের যে যে বৈষম্য আছে এই বৈষম্য দূরকরণ চাই। কিন্তু এইটা তারা কোনো পদক্ষেপ নেয়নি। গত 9 এপ্রিল নিউ কানেকশন দেওয়ার জন্য আমার এক ভাই মগবাজার ডিভিশনের কাজ করতে গিয়ে 15/15 আপনার রামপুরা সে ইন্তেকাল করছে শর্ট সার্কিট হয়ে। কাজ করতে গিয়ে বিদ্যুতের শর্ট হয়ে মই থেকে পড়ে গেছে। সেফটি ছিল না। দেখেন, সেফটি না থাকার কারণে আজকে আমার এই ভাইটা মৃত্যুবরণ করছে। অথচ প্রতিষ্ঠানকে আমরা বারবার বলার পরেও প্রতিষ্ঠান ঠিকাদারকে সেফটির জন্য কোনো কথা বলে না। প্রকল্পে সেফটি দেওয়ার কথা আছে এবং প্রতি মাসে লজিস্টিক সাপোর্ট বাবদ 66,000 টাকা ঠিকাদারকে দেওয়া হয়, কিন্তু সেই টাকার একটি টাকার মালামালও ঠিকাদার আমাদেরকে দেয় না। আর সেফটি যাই দেয় সর্বনিম্ন নামের সেফটি দেয়। সেফটি শু দেওয়ার কথা 400 টাকা দামের প্লাস্টিকের যে শুগুলো আছে সেগুলো কিনে দেয়। ইউনিফর্ম আমার টাকাটা আমার কিনে নিতে হয়। আমরা আলোর প্রদীপ জ্বালাই। বিদ্যুৎ সেক্টরে যারা চাকরি করি আমরা ঢাকা শহর এবং বাংলাদেশটাকে আলোকিত করে রাখি, অথচ আমাদের জীবনটাই অন্ধকারে বসবাস করতেছি। কেন? আমরা মানুষের সেবা দেই, দেশ ও জাতির সেবা করি নিরলস ভাবে, বিদ্যুৎটাকে সচল রাখি, কিন্তু আমরা যদি যখন কাজ করতে গিয়ে কোনো ক্ষতিগ্রস্ত হই, অ্যাক্সিডেন্ট করি, মৃত্যুবরণ করি, তার একটি টাকাও ক্ষতিপূরণ প্রতিষ্ঠান এবং ঠিকাদার দেয় না, একটি টাকাও পাই না। বারবার বলার পরেও তারা এটা করে না। আমার ভাইটা যখন মারা গেছে আমি শোনা মাত্রই আপনার হাসপাতালে গেছি। হাসপাতালে যায় দেখি এসি গাড়ি নিয়ে আসছে, তাকে স্বাভাবিক মৃত্যু দিয়া লাশটা পাঠিয়ে দিবে। সে কাজ করতে গিয়ে মারা গেছে, তাকে স্বাভাবিক মৃত্যু দিয়া তারা পাঠিয়ে দিবে। তখন সেটা বাধা দিছি, দেওয়ার পরে এটা ঢাকা মেডিকেল গেছে, এটা রিপোর্ট হয়েছে, কিন্তু এই রিপোর্টের কোনো প্রতিক্রিয়া এখনো পাইনি। এর আগেও আমাদের 3 জন ভাই মানিকনগর মারা গেছে, 2 জন মারা গেছে, একজন বিকলাঙ্গ হয়ে গেছে। তার আগেও আমাদের এক ভাই শাহবাগে মৃত্যুবরণ করছে, কিন্তু
সাথে সাথেই লাশ দাফন টাফন হয়ে গেছে, তার কোনো হদিস নাই, কিছুই নাই। তা আমরা যে কাজ করি, আমরা ঠিকাদারের থেকে এত বৈষম্য হচ্ছি, ঠিকাদারের থেকে বেশি বৈষম্য আমাদের প্রতিষ্ঠান করতেছে। প্রতিষ্ঠানের লাভ আছে ঠিকাদার রাখতে, না তা না হলে আমার টাকা আমাকে দিবে, ঠিকাদারের কি দরকার? আমরা কি কাজ করি না? প্রতিষ্ঠানে আমাদের আউটসোর্সিং এ রাখুক, তারাই আমাদের পরিচালনা করতেছে, সমস্ত কিছু প্রতিষ্ঠান করতেছে। আমার ছুটি ছাটা নাই, আমার 8 ঘন্টা ডিউটি, 24 ঘন্টা আমাকে ডিউটি করতে হয়, দিন নাই রাত নাই, ঝড় নাই তুফান নাই, আমাদের বিদ্যুৎ সচল রাখতে হয়। কমার্শিয়ালে যারা আমরা চাকরি করি, পল্লী বিদ্যুতে যদি কোনো আবহাওয়া খারাপ হয় তারা শাটডাউন দিয়ে দেয়, লাইন অফ। কিন্তু কমার্শিয়ালে সেটা নেই, যত ঝড় হোক তুফান হোক লাইন সচল রাখতে হবে। এই বৃষ্টির ভিতরে তার খাম্বার ভিতরে আমাদের কাজ করতে হয়, কিন্তু সেফটি নেই। সেফটি না থাকার কারণে সর্বনিম্ন সেফটি, যেটা মানে না দিলেই নয়, না দিলেও চলে। তো যাই হোক, আজকে সরকারকে আমরা জানান দিব যে নীতিমালা করছে এটা সম্পূর্ণই ঠিকাদারের পক্ষ হইছে, আমাদের কোনো পক্ষ নেই, আমাদের কোনো উপহার দেয় নাই, ঠিকাদারকে উপহার দিছে। এবং অর্থ সচিব মহোদয় যে তালবাহানা করছে আমাদের সাথে, এইটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এইটার সঠিক চাই, যাতে সঠিকভাবে প্রতিষ্ঠান আমাদেরকে অন্তর্ভুক্ত করে, আমাদের চাকরির নিশ্চয়তা চাই এবং আমাদের জানের নিরাপত্তা। একটি লোক মৃত্যুবরণ করলে কাজ করতে গিয়া তার ক্ষতিপূরণ ন্যূনতম 25 লক্ষ টাকা দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ডিসি সভাপতি জনাব আরুল জাবেদ সামনে এই মুহূর্তে যে আলোচনাগুলো করবেন নীতিমালা 2025 যে দাবিগুলো অভিভূতিকরণ করতে হবে সে বিষয়গুলো লিখিত করে শোনাবেন। একের পর থেকে 7 পর্যন্ত আমাদের বাংলাদেশ সাংস্কৃতিক কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মজিবুর রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। সবাইকে শুভ সকাল, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সারা সমগ্র বাংলাদেশের অবহেলিত আউটসোর্সিং ভাই বোন, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে যারা নিয়োজিত আছেন তাদের কল্যাণে সর্বদাই কাজ করে যান। আমরা 2018 সাল থেকে এই লড়াই সংগ্রামের মাধ্যমে ফেসিবাদী সরকারের আমলেও আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি, তাদের কর্ণযুগে আমরা পৌঁছাইতে পারি নাই। যেহেতু ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, তারপরে আমরা আবার আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে সরকারের দৃষ্টিতে আমরা আসতে পেরেছি এবং আমরা শতভাগ আশাবাদ করেছিলাম যে বৈষম্য বিরোধী সরকার, ছাত্র জনতার সরকার, ছাত্র শ্রমিকের সরকার এই দেশে থেকে বৈষম্য দূর করে আমাদেরকে মোটা কাপড় মোটা ভাতের নিশ্চয়তা দিয়ে আমাদের চাকরির একটা বন্দোবস্ত করবেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ করে সকল উপদেষ্টা মহোদয়ের একটা সিদ্ধান্তে আমাদেরকে একটা নীতিমালা প্রণয়ন করেছেন, যেটা 2025 সালের নামে আউটসোর্সিং নীতিমালা। এই নীতিমালা আমরা চাই নাই। তারপরও আমরা সরকারকে, বর্তমান সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা আমাদের কথাগুলো আমলে নিয়ে নতুন ভাবে সংস্কার করে একটা নীতিমালা প্রণয়ন করেছেন। কিন্তু এই নীতিমালাটা আমাদের শ্রমিকের পক্ষে নয়, এটা সম্পূর্ণ ঠিকাদারের পক্ষে নীতিমালা তৈরি হয়েছে। আমরা এই নীতিমালার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই নীতিমালা সংস্কার করার জন্য আমাদের যে দাবিগুলা ছিল এই দাবিগুলা অন্তর্ভুক্ত করার জন্য আমরা আবার এই নীতিমালায় যেন নতুন ভাবে সংযোজন বিয়োজন করে আমাদের সকল দাবিগুলা এই নীতিমালার ইয়াতে নেওয়া হয়। এই কারণে আমরা আজকে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এই সংবাদ সম্মেলনের প্রধান অতিথি হিসাবে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমার রাজনৈতিক শিক্ষাগুরু জনাব জুনায়েদ সাকি ভাই
এখানে উপস্থিত হয়েছেন, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের নির্বাচিত সংগ্রামী সভাপতি, কারাবরণকারী সভাপতি মোহাম্মদ মাহবুব রহমান আনিস এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস কে নূর সহ এই সংগঠনের ঊর্ধ্ব পদের বিভিন্ন নেতৃবৃন্দ সকলকে জানাই আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমরা 2025-এর যে আউটসোর্সিং নীতিমালা সরকার আমাদের উপহার দিয়েছেন, এই উপহারে আমরা ব্যথিত, মর্মাহত। আমরা আরেকটু ভালো উপহার চেয়েছিলাম, কারণ এই বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু এই দেশে হয়েছে, ফেসিবাদী সরকার যেহেতু এই দেশ থেকে উৎখাত হয়েছে, এই ফেসিবাদের সরকারের আমলের 2018 সালের যে নীতিমালা আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে যারা নিয়োজিত আছেন তাদের কণ্ঠরুদ্ধ করে রাখা হয়েছিল, তাদেরকে একটা প্রেসারে রাখা হয়েছিল। এই নীতিমালা 25 নীতিমালা, সেই নীতিমালাকেই বাস্তবায়ন করেছেন। দুই একটা উপহার আমাদের দিয়েছেন। এই উপহারটা আমাদেরকে না দিলেও পারতেন। আমাদেরকে আমরা যে প্রাপ্য চাওয়া, আমাদের যে যৌক্তিক চাওয়া, সেই যৌক্তিক চাওয়ার আলোকে যদি নীতিমালাটা করতেন, তাহলে আমরা সমগ্র বাংলাদেশের 8 লক্ষ আউটসোর্সিং উপকৃত হতো এবং 8 লক্ষ আউটসোর্সিং মানে 50 লক্ষ ভোটার উপকৃত হতো। আপনারা যেহেতু এই দেশ চালাবেন, সামনে আপনাদের নির্বাচন করতে হবে, তাহলে আমরা কিন্তু এই দেশেরই ভোটার, এই দেশেরই নাগরিক, আমাদের ভোটটাও আপনাদের দরকার আছে। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, সাধারণ ভোটার হিসাবে আপনাদের কাছে আমাদের প্রাণের দাবি, আপনারা এই নীতিমালাটা যেহেতু এখনো প্রজ্ঞাপন হয় নাই, নীতিমালা আকারে আপনারা পাবলিশ করেছেন, এই নীতিমালাটা সংযোজন বিয়োজন করে আমাদের এই যৌক্তিক দাবিগুলা এই নীতিমালার অন্তর্ভুক্ত করবেন। এই নীতিমালার অন্তর্ভুক্ত করণের জন্য যা যা আমরা লিখে টাইপ করে আজকে সংবাদ সম্মেলন বা সাংবাদিক মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা আছেন তাদের মাধ্যমে সরকারের উপরে মহলে পৌঁছানোর জন্য আমরা এই নীতিমালার অন্তর্ভুক্তি করার জন্য আমাদের দাবিগুলো আমরা পরে শোনাবো। প্রথমে লেখা আছে আউটসোর্সিং নীতিমালা 2025, কিন্তু সেটা বাতিল করে, ঠিকাদার প্রথা বাতিল করে স্ব মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করতে হবে এবং কর্মরতদের বয়স শিথিল করে আত্মীয়করণ করতে হবে। সেবা ক্রয়কারী প্রতিষ্ঠানের প্রদানের বাজেট খাতে হস্তান্তর করতে হবে, মানে আমাদের বাজেটটা বিভিন্ন মন্ত্রণালয়ে থাকে, এই কারণে আমাদের আউটসোর্সিং এর বেতনটার মধ্যে অনেক জটিলতা হয়। আমরা চাচ্ছি আমাদের স্ব প্রতিষ্ঠানের প্রদানের মাধ্যমে বাজেটটা হস্তান্তর করে আমাদের বেতন খাত তৈরি করে সেবা খাত নাম দিতে হবে। আউটসোর্সিং কথা বাতিল করে সেবা পরিবেক্ষণ কমিটি দ্বারা সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করতে হবে। সেবা ক্রয়কারী প্রতিষ্ঠানের সাথে সেবা প্রদানকারীর সরাসরি যুক্ত করতে হবে। অফিস সহায়ক ও টিএনটি ভুক্ত গাড়ি ড্রাইভার সরাসরি নীতিমালায় সংযুক্ত থাকতে হবে, কোন ধরনের নীতিমালার বাইরে রাখা যাবে না। আমরা মাতৃত্বকালীন ছুটি 6 মাস চেয়েছিলাম, যারা সরকারি চাকরি করেন তারা 6 মাস পান। আমার প্রশ্ন হইল, মাতৃত্বকালীন ছুটি যারা সরকারি চাকরি করে তারাই মা হয়, আউটসোর্সিং যারা চাকরি করে তারা কি মা হয় না? তাদের ছুটি আমরা 6 মাস চেয়েছিলাম, ওনারা নীতিমালায় আমাদেরকে 45 দিন দিয়েছেন। আমরা এই ছুটিটা বৃদ্ধি করে মিনিমাম 90 দিনের দাবি করি। আমাদেরকে পেনশনের আওতায় সরাসরি আনতে হবে, যা জিবি ফান্ড তৈরি করতে হবে। সেবা কর্মচারীদের প্রতি বছর ঝুঁকি কাজের জন্য মানসম্পন্ন সেফটি পোশাক দিতে হবে এবং সেটা প্রতিষ্ঠান থেকে ব্যয় করতে হবে। যদি কোনো সেবা কর্মচারী কর্মক্ষেত্রে কোনো দুর্ঘটনা আহত হয়, তাৎক্ষণিক তাকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আউটসোর্সিং কার্যক্রম পরিত্যক্ত তত্ত্বাবধায়ক আউটসোর্সিং সেবা কমিটি বাদ দিতে হবে। সেবা শুধু সেবা কমিটি গঠন হবে এবং সেটা অর্থ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। সেবা গ্রহণের সেবা কর্মীর কোন চাকরি, এখন একটা নীতিমালা আসছে, 2 বছর একটা চাকরির প্রক্রিয়া চলবে, মানে 2 বছরের জন্য ঠিকাদারের সাথে চুক্তি হবে। আমরা এই ঠিকাদার প্রথা চাই না, 2 বছর চাকরি চাই না। আমাদের চাকরির মেয়াদ, সরকারি চাকরি মেয়াদ যখন শুরু হয় ওই সাল থেকে সর্বশেষ পর্যন্ত, মানে 60 বছর পর্যন্ত চাকরি করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। সেবা কর্মীকে পরিবর্তন করে চাকরিচ্যুত করা যাবে না। তার যদি কোনো ধরনের অপরাধ থাকে তাহলে প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ প্রেক্ষিতে
অন্য দপ্তর বা শাখায় তাকে হস্তান্তর করতে হবে। তদন্ত সাপেক্ষে প্রতিষ্ঠান পরিচালক কমিটি গঠন করে যতক্ষণ পর্যন্ত সে দোষী সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যাবে না। ধন্যবাদ সকলকে। আরো কিছু আমাদের সংযোজন বিয়োজন আছেন, এগুলা আরেকজন পাঠ করবেন। ধন্যবাদ। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। সরকার কর্তৃক ঘোষিত আউটসোর্সিং প্রক্রিয়া সেবা নীতিমালা ও দৈনিক ভিত্তিতে সাময়িক নীতিমালা 2025 সংবাদ সম্মেলনে যে আয়োজন করা হয়েছে সেই বিষয়ে এতক্ষণ আলোচনা করে আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব মুজিবুর রহমান ভাই। এখন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব নুরুল হক নূর ভাইকে বিনীত অনুরোধ করবো 1 থেকে 4 চ রহিতকরণ ও হেফাজত সম্পর্কে যে বিষয়গুলো আছে সেগুলো পড়ে শোনাবেন। ভারপ্রাপ্ত সম্পাদক জনাব নুরুল হক নূর ভাই। আসসালামু আলাইকুম। আপনারা যারা আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞ। আসলে এটা খুবই ছোট একটা সাংবাদিক সম্মেলন। আমাদের মূল মেসেজটা হলো আমাদের সরকারকে আমরা অবহিতকরণ করব যে আসলে আমাদের এখানে কি চাওয়ার আছে। এখানে আমরা হাজার হাজার লোক এনে আসলে এই ধরনের কোনো উদ্দেশ্য আমাদের নেই। তারপরে যারা এসেছেন আমি ধন্যবাদ কৃতজ্ঞ। এবং আজকে আমাদের যে এখানে প্রধান অতিথি হিসেবে আছেন, মুখ্য আলোচক হিসেবে আমাদের জুনায়েদ সাকিব ভাই, যিনি সর্বক্ষেত্রে সর্বমহলে আমাদের জন্য লড়াই করেছেন, আমাদের পক্ষে বলেছেন এবং ইনশাআল্লাহ ওনার এই অবদান আমরা কখনো ভুলবো না। আমরা ওনার প্রতি এই আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ চিরকৃতজ্ঞ থাকবে আজীবন, যতদিন বেঁচে থাকবে, এবং আমরা সব সময় ওনার পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ অলওয়েজ। আমি এখন আমাদের সাংগঠনিক সম্পাদক মুজিবুর সাহেব যে কথাগুলো বলছেন, এখানে উনি একটা জিনিস মিসিং করছে, সেটা হলো আমরা যে নীতিমালা 2025 আমরা আউটসোর্সিং নীতিমালা বলবো না, এটা শুধু নীতিমালা বলবো, কারণ আমরা আউটসোর্সিং কোনো কথাই রাখবো না। এখানে কোনো আউটসোর্সিং নীতিমালা বলা যাবে না, কোনো সংবাদ সম্মেলনে কোনো জায়গায় প্রকাশ করা যাবে না, শুধু নীতিমালা, এবং সেই নীতিমালা হতে হবে ক্রয়কারী প্রতিষ্ঠানের মাধ্যমে। তো সুতরাং শুধু নীতিমালা, এই নীতিমালা দুইটা প্রকাশ করা হয়েছে সরকার, একটা দৈনিক ভিত্তিক মজুরি, একটা আউটসোর্সিং এর জন্য, কিন্তু সেটা হবে সেবা ক্রয়কারী নীতিমালা। এখন আমি যেটা আমার সাংগঠনিক সম্পাদক যেটা বলছে, এখানে যারা আমরা এখানে সংযুক্ত যেগুলো করছি, যেগুলো সরকার মিসিং করছে এই নীতিমালা থেকে, এই নীতিমালা যদি আপনার এই মন্ত্রণালয়ের মাধ্যমে হয়, সরকার প্রধানের মাধ্যমে হয়, প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে যদি হয়, তাহলে এই নীতিমালা যেগুলা সরকার সংযুক্ত করছে, প্রকাশ করছে, সেটা তো থাকবে, প্লাস যেগুলা সরকার বাদ দিছে সেগুলো আমরা আজকে এখানে তুলে ধরছি যে এখানে আসলে কি সংযুক্ত হবে, সরকার কি কি বাদ দিছে, কি কি থেকে আমরা বঞ্চিত। তো সুতরাং আমি সেটা প্রকাশ করব। এবং আমাদের মজিবুর ভাই যেটা বলছে, এখানে আসলে আমরা এই নীতিমালা গবেষণা করে কালকে সারা রাত কোন ক্রমিক নম্বরে সংজ্ঞা ক খ উম কোন কোন জায়গায় আমাদের প্রবলেম হয়েছে, কোন কোন জায়গায় আমাদের সরকার বাদ দিছে, আমরা সেগুলো উনি আসলে উল্লেখ করে নাই, তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। উনি একভাবে বলে গেছে। আর আমার যেটা উপস্থাপন হবে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে 11 নম্বর সিরিয়াল আছে, আপনি নীতিমালা দেখবেন সবাই, নীতিমালা যে 25 নীতিমালা 11 নম্বর সিরিয়াল, সেখানে আমাদের জন্য সরকার কি বাদ দিছে সেটা আমি ওখানে অন্তর্ভুক্ত করার জন্য আমি সরকারকে এই সুপারিশ করব। আপনার এখানে 11 লেখা আছে রহিতকরণ ও হেফাজত, রহিতকরণ এবং হেফাজত একটা লাইন আছে, সেখানে মনে করেন কি করবে সরকার, কি বাদ দিছে। এখানে প্রথমে যেটা আছে, প্রকল্প কর্মকর্তাদের ক্ষেত্রে, কর্মরতদের ক্ষেত্রে প্রকল্প মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্রকল্প গৃহীত হলে পুরাতন প্রকল্পে নিয়োজিত কর্মচারীদের নতুন প্রকল্পে নিয়োগ হস্তান্তর করতে হবে, বহাল রাখতে হবে। অর্থাৎ আমার প্রকল্প শেষ, আমার চাকরি শেষ, এই ধরনের নীতিমালা থাকবে না। আমার প্রকল্পে শেষ, আমার চাকরি নাই, এই ধরনের নীতিমালা সরকার যেন না করে। আমার নীতিমালা থাকতে হবে, আমার প্রকল্প শেষ, সরকার নিশ্চয় একটা প্রকল্প তৈরি করবে, সেই প্রকল্পে যারা পুরাতন প্রকল্পে ছিল তাদেরকে ওই প্রকল্পে হস্তান্তর করতে হবে এবং নিয়োগ দিতে হবে। নতুন কোন কর্মচারী ওই প্রকল্পে নিয়োগ দেওয়া যাবে না, এটা সরকারকে এই নীতিমালা আনতে হবে।
সুতরাং আমাকে চাকরির নিশ্চয়তা আপনাকে দিতে হবে, আমাকে বাতিল করার কোনো সুযোগ নেই। এটা হলো আমাদের ওখানে সংযুক্তকরণ করতে হবে সরকারকে, 11তে করতে হবে। এবারে আসেন বিবিতে সরকার অপশন রাখছে, সেখানে একটা জিনিস সরকার বাদ দিছে, সবকিছু আছে কিন্তু শিক্ষা ভাতা নেই। সেখানে বিবিতে রাখতে হবে, কারণ বিবিধ মানে সরকার সেটা বিবেচনা করবে পরে। কিন্তু আমি সেই বিবিতে সেটা এক করতে চাই, সরকারকে আউটসোর্সিং কর্মচারীদের শিক্ষা ভাতা দিতে হবে এবং তাদের সন্তানদের ভালো স্কুল ও কলেজের ভর্তির প্রত্যয়নপত্র সুপারিশনামা দিতে হবে কে? প্রতিষ্ঠান প্রধান। যে প্রতিষ্ঠান প্রধান যখন সুপারিশ দিবে আমি যেন আমার সন্তানকে ভালো একটা স্কুলে ভর্তি করতে পারি, সেই সুপারিশ এই নীতিমালা থাকতে হবে, যেটা সরকার উল্লেখ করেনি। এটা বিবিধ বিষয়। এখন আসেন আমার যেটা সর্বশেষ এটা কাঙ্ক্ষিত, সারা বাংলাদেশে ডেলি বেসিক দৈনিক মজুরি যারা আছে তাদের জন্য যে নীতিমালা করা হয়েছে, এখানে সবচেয়ে অবহেলিত এই মুহূর্তে তারা ওখানে কিছুই নেই। ওখানে স্পষ্ট লেখা আছে সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না। তা আমি এটা আসলে সরাসরি প্রত্যাখ্যান করব না। আমি সরকারকে শুরুতে আসলে আমার এখানে আমি সরি বলবো সরকারকে, যে আমরা আসলে কৃতজ্ঞ সরকারের প্রতি, যে সরকার প্রধান আমাদের নীতিমালা দেখেছেন, আমাদের আউটসোর্সিং ফাইলটা উনি স্বাক্ষর করেছেন, এটার জন্য কৃতজ্ঞ। এখানে কি আছে কি দিবে সরকার সেটা বড় কথা নয়, এটা আমরা পরে সরকার থেকে আদায় করে নিব যেভাবে হোক। কিন্তু উনার টেবিলে এত বছর পরে আউটসোর্সিং এর একটা নীতিমালা ফাইল গেছে, উনি সেটা দেখছে, স্বাক্ষর করছে, এখানে যাই দিছে, তার জন্য আমরা ধন্যবাদ, কৃতজ্ঞ। বর্তমান পরিস্থিতিতে সরকার যে দায়িত্ব পালন করছেন, এটার জন্য আমরা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ পরিবার সরকারের প্রতি কৃতজ্ঞ। এখন আসেন দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী নীতিমালা 2000 সংশোধন পূর্বক। ওখানে কি করতে হবে সরকার? 1 নম্বরে লেখা আছে দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা। এটা কথায় রাখা যাবে না। এই সাময়িক শ্রমিক কোন নীতিমালা হবে না। সাময়িক সচিব কোন ক্ষেত্রে? কলকারখানার ক্ষেত্রে। সরকারি অফিসে যারা কাজ করে তারা সাময়িক শ্রমিক না, তাদেরকে কর্মচারী হিসেবে উল্লেখ করতে হবে। তাহলে ওই নীতিমালাটা কি হবে? নীতিমালাটা হবে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী নীতিমালা 2025। আমার অনুরোধ থাকবে সরকার এই নামে যেন নীতিমালা করে, সাময়িক শ্রমিক এটা যেন বাদ দেওয়া হয়। এখন 2 খ, ওখানে আপনি দেখবেন দৈনিক মজুরি ভিত্তিক নীতিমালা 2 খ লেখা আছে, যেখানে উল্লেখ করতে হবে দৈনিক মজুরি ভিত্তিক কর্মরত কর্মচারীদের বয়স শিথিল করে আত্মীয়করণ করতে হবে এবং মাসিক 30 কর্মদিবস বেতন দিতে হবে, যেটা সরকার উল্লেখ করছে মাত্র 22 দিন। সুতরাং এই দৈনিক ভিত্তিক মজুরি ভিত্তিক 22 দিন হবে না, 30 দিন দিতে হবে। এটা সরকার মিসিং করছে, এটা 2 খতে এটা উল্লেখ করতে হবে। 3 নম্বরে আছে, সিরিয়াল নাম্বার 3 নম্বর নীতিমালা 3 নম্বরে আছে উৎসব ভাতা সরকার দেয় নাই, দৈনিকের ক্ষেত্রে উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রদান করতে হবে, যেটা আউটসোর্সিং এর ক্ষেত্রে আছে। এটা সরকার নীতিমালা উল্লেখ করে নাই দৈনিক ভিত্তির ক্ষেত্রে, এটা ওখানে উল্লেখ করতে হবে 3 কমিটি নাম্বার 3। এখন 3 আরেকটা কমিটি নাম্বার লেখা আছে, এখানে 4টা বেসরকারি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা আছে, তারা এই নীতিমালা আসবে। আসলে আমরা এই নীতিমালা কোন বেসরকারি প্রতিষ্ঠান দেখতে চাই না। আমরা ওই 3 নম্বরে ক খ গ গ এই নীতিমালা এই 4টা প্রতিষ্ঠান বাতিল করার জন্য অনুরোধ করব। তাদের জন্য নতুন নীতিমালা যেন সরকার গঠন করা হয়, এই নীতিমালা যেন তারা না আসে। আমি 4 নম্বরের চ, যেটা দৈনিক ভিত্তির ক্ষেত্রে 0 পদে বয়স শিথিল করে দৈনিক ভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ করার প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে সুপারিশ করার উল্লেখ কথা থাকতে হবে। অর্থাৎ আপনি ওখানে চাকরি করতেছেন, আপনি একটা বয়সের পরে আপনাকে আত্মীয়করণ করার জন্য ওই প্রতিষ্ঠানের মাধ্যমে একটা স্মারকলিপি মন্ত্রণালয় যেন পাঠায়, সেটা এই নীতিমালা উল্লেখ করতে হবে। এটা হলো দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে। তা না হলে হয় কি, আপনি আজকে চাকরি আছে কালকে নাই। সুতরাং এই দৈনিক ভিত্তিক মজুরি কমিটিতে এগুলা কালেকশন করতে হবে, আর বাকিগুলো আপনার আউটসোর্সিং ব্যাপারে যেগুলো বলছি এগুলা সরকার, আমি অনুরোধ করব সরকারকে, আপনি এগুলা সংশোধন করে আপনার যোজন করে হয়তো 3 কর্মদিবস, আমাদের সভাপতি মহোদয় বলবে কর্মদিবস, যাতে এইটার মধ্যে সংশোধন করে এই নীতিমালা যেন পরিপত্র আকারে জারি করা হয় এবং সেখানে অবশ্যই ঠিকাদার কথা বাতিল করে, যেটা আমাদের প্রাণের দাবি, সেটা যেন করা হয়, করে যেন এটা পত্র জারি করা হয়। এর আগে সরকার যেন পরিপত্র জারি না করা হয়, আমি সরকারের প্রতি অনুরোধ জানাবো। কারণ নীতিমালা করা হয়েছে, নীতিমালা এখনো পরিপত্র করা হয় নাই,
নীতিমালা কিন্তু পরিবর্তন করার সুযোগ আছে। তো সুতরাং সরকারকে অনুরোধ করব পরিবর্তনটা করে যেন নীতিমালা করা হয়, পরিপত্র জারি করা হয়, এটা আমার অনুরোধ। ধন্যবাদ সবাই আমার এখানে আসার জন্য। আমাদের সাউথ কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব নুরুল হক নূর ভাইকে, আপনারা জানেন সরকার কর্তৃক ঘোষিত আউটসোর্সিং প্রক্রিয়া সেবাগণ নীতিমালা ও দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নীতিমালা 2025 বিষয়ে সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব ভাই। আমরা তাকে তার আন্দোলন, তার দিক নির্দেশনায় আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি এগিয়ে যাচ্ছে। আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো আমরা বাস্তবায়ন করার জন্য তার দিক নির্দেশনায় আমরা সবসময় কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। এই মুহূর্তে 24-এর গণ অভ্যুত্থানের পর 17 আগস্ট, 19 অক্টোবর এবং আপনারা জানেন 22 ফেব্রুয়ারি আমরা যেই পরিমাণ পুলিশের নির্যাতনের শিকার হয়েছিলাম, সেই নেতৃত্ব দানকারী তিনটা বড় আন্দোলন যার হাতে সফল হয়েছে আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মাহবুবুর রহমান আনিস ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এখন আমাদের এই যে সাংগঠনিক সম্পাদক এবং ভারপ্রাপ্ত সম্পাদক, ওনারা যে বিষয়গুলো বলেছেন, তার মূল যে দাবিগুলো, সেই দাবিগুলো সম্পূর্ণভাবে পড়ে শোনাবেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মাহবুবুর রহমান আনিস ভাই। জনাব মাহবুবুর রহমান আনিস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকার কর্তৃক যে নীতিমালা 2025, সেই আলোকে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে যারা এখানে উপস্থিত হয়েছেন, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আমাদের সারা বাংলাদেশের এবং ঢাকা কর্তৃক যে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকেই আমার পক্ষ থেকে সালাম জানাই। আপনারা জানেন 15 তারিখ আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেই নীতিমালার আলোকে একটা পেজ লিস্ট বের করেছেন আমাদের বৈশাখী ভাতা অনুযায়ী। বৈশাখীর জন্য যেই উপহার আমাদেরকে দিয়েছেন, সেই উপহার আসলে সেটা উপহার নাই, সেটা উপহাস হিসাবে আমি মনে করি। তাই আজকে আমরা 2019 সাল থেকে যে আন্দোলন সংগ্রাম করে আজকে এই পর্যন্ত, গত স্বৈরাচার সরকার যখন স্বৈরাচার সরকার থাকা অবস্থায় আমরা যে আন্দোলন সংগ্রাম করে আসছিলাম, আমাদের এই আউটসোর্সিং বিষয় নিয়ে দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভাই বোনদেরকে সাথে নিয়ে তারা কোনো সময় আমাদেরকে নিয়ে কোনো সময় ভাবে নাই। কিন্তু 2024-এর ছাত্র আন্দোলনের যে স্বৈরা শাসক এই বাংলার মাটি থেকে পালিয়ে গিয়েছেন এবং এখন যেই আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের বিষয়টা তিনি আমলে নিয়েছেন। তাই আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, সারা বাংলাদেশের আউটসোর্সিং এর পক্ষ থেকে, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে 2019 সাল থেকে এই পর্যন্ত 24 সাল পর্যন্ত কিছু পায় নাই, কিন্তু এই সরকার যখন দায়িত্ব নেয় তখন আমরা যাই, আমাদের নামে একটা নীতিমালা হয়, কিন্তু সেই নীতিমালা আসলে আমাদের পক্ষে আসে নাই। তাই এই নীতিমালা আমরা প্রত্যাখ্যান করছি।
আমি মনে করি এই নীতিমালা সংযোজন করে অবশ্যই আমাদের পক্ষে নিয়ে আসবেন। আমি আমাদের যে সাংবাদিক সম্মেলনের আজকের এই অনুষ্ঠানে আমাদের রাজনীতির অভিভাবক, আমাদের গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ভাই এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই নীতিমালা এই পর্যন্ত আসা, সরকারের আমলে নেওয়া সম্পূর্ণ কৃতি আমি মনে করি জুনায়েদ সাকি ভাইয়ের। তাই জুনায়েদ সাকি ভাইকে আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাংবাদিক ভাই বোনদেরকে উল্লেখ করে আমি আজকের দাবিনামা আপনাদের সামনে উপস্থাপন করব। দাবিনামা: ঠিকাদার প্রথা বাতিল করে স্ব মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করতে হবে এবং কর্মরতদের বয়স শিথিল করে আত্মীয়করণ করতে হবে। এই দাবি পূর্বে উল্লেখ করা হয়েছিল বিগত আন্দোলনে। 2 নম্বর, বার্ষিক 5% হারে বেতন বৃদ্ধি করতে হবে। 3 নম্বর, চাকরিচ্যুত কর্মচারীদের তালিকা অনুযায়ী মন্ত্রণালয়ের মাধ্যমে স্ব প্রতিষ্ঠানে চিঠি প্রেরণ করে চাকরি বহাল করতে হবে। 4 নম্বর, বেতন বকেয়া কর্মচারীদের বেতন পরিশোধ করার জন্য স্ব প্রতিষ্ঠানে মন্ত্রণালয় থেকে চিঠি প্রেরণ করতে হবে এবং বেতন বকেয়া পরিশোধ কেন করা হয়নি তার জবাবদিহিতার আওতায় আনতে হবে। 5 নম্বর, সর্বনিম্ন বেতন 30,000 টাকা ধার্য করতে হবে। এই দাবি পূর্বে উল্লেখ করা ছিল বিগত আন্দোলনেও আমাদের দাবিতে। 6 নম্বর, মাসিক বেতন প্রদানে অর্থ ছাড়ের ক্ষেত্রে স্টার চিহ্ন প্রথা বাতিল করতে হবে। 7 নম্বর, কোন প্রতিষ্ঠানে কর্মচারী চাকরিচ্যুত করা যাবে না আজকের পর থেকে। 8 নম্বর, চাকরের বয়স সীমা 60 বছর পর্যন্ত নিশ্চিত করতে হবে। আপনারা জানেন 2019 সাল থেকে আমরা যে আন্দোলন করে আসছি এই ঠিকাদার প্রথা বাতিল করার জন্য। এই ঠিকাদার প্রথা বাতিল করার জন্য আমরা রাজপথে রক্ত দিয়েছি, আমরা রাজপথে রোজার মধ্যে আমরা ঘুমিয়েছি। তাই এই ঠিকাদারকে কেন আপনারা রাখছেন সেটা এই সরকারের কাছে আমাদের প্রশ্ন। এই ঠিকাদারের সাথে আপনারা যারা সচিব মহোদয় আছেন আমি মনে করি আপনারা তাদের সাথে হাতাহাতি করছেন। না হলে এই ঠিকাদারকে কেন রাখছেন? এই ঠিকাদার আমাদের রক্ত চুষে খাচ্ছে। এই ঠিকাদারকে কেন রাখা হয়েছে? সেই ঠিকাদারকে অবিলম্বে আজকের পর থেকেই আমি মনে করি 3 কর্মদিবসের মধ্যে এই ঠিকাদার বাতিল করে নতুন নীতিমালা করে আমাদেরকে আপনারা এই 1 মের আগে আপনারা সেটা সংশোধন করে আমাদের কাছে সেটা উপহার হিসাবে দিবেন। যদি কিনা এই 3 কর্মদিবসের মধ্যে না দেন আপনারা সবাই সাংবাদিকের মাধ্যমে আমি বলতে চাই সামনে 1 মে। 1 মে মানে মে দিবস মানেই হচ্ছে আমাদের শ্রমিক দিবস। আমি সরকারের কাছে বলতে চাই, সাংবাদিক ভাই বোনদের কাছে বলতে চাই, আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। সরকারের কাছে এটাই অনুরোধ, এই আমাদেরকে রাজপথে আবার নামার জন্য বাধ্য করবেন না। যেহেতু 1 মে সামনে, আমরা শ্রমিক দিবস, আমরা শ্রমিকরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আপনারা মনে করবেন না আমরা রাস্তা থেকে চলে গেছি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে জীবন দিলে, যেহেতু রক্ত দিয়েছি, জীবনও দিতে প্রস্তুত আছি। তাই আমাদের যে দাবি, সরকারের কাছে অনুরোধ রইল, আমাদের সেই 1 নম্বর যে দাবি, সেই দাবি এই ঠিকাদার প্রথা বাতিল করে আমাদের যেই পরবর্তীতে যেই নীতিমালা আমরা দিয়েছি এবং আমরা যেই দাবিনামা পড়ে শোনালাম, ইনশাল্লাহ সেই দাবিনামা যেন আমাদের
বাস্তবায়ন হয়, এটা যেন আগামী 3 কর্মদিবসের মধ্যেই যেন সেটা বাস্তবায়ন হয়। 3 কর্মদিবসের মধ্যে যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুত, এবং সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প যারা আছে সকলকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা এই 3 কর্মদিবসের পরে আমরা পরবর্তী ডিসিশন কর্মসূচি দেব। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমাদের সাংবাদিক, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া এবং যারা এখানে আমাদের আইন সহায়ক যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, যিনি আমাদের মাঝে আজকের সংবাদ সম্মেলনের যে মূল দাবিগুলো সেগুলো পড়ে আপনাদেরকে শুনিয়েছেন। আমরা আশা করছি সরকার কর্তৃক আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো সঠিকভাবে প্রত্যেকটা দাবি পূরণ করে নতুন করে পরিবর্তন জারি করবে বলে আমরা আশা করছি। আপনারা জানেন সরকার কর্তৃক ঘোষিত আউটসোর্সিং প্রক্রিয়া সেবায়করণ নীতিমালা ও দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নীতিমালা 2025 বিষয়ে আজকে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। আজকে আমাদের সংবাদ সম্মেলনের মূল যে ব্যক্তি যার হাত ধরে আমরা আন্দোলন সংগ্রামগুলো পরিচালনা করে থাকি, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মোহাম্মদ জোনায়েদ সাকি ভাই, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ভাই, উনি আমাদের আজকে সংবাদ সম্মেলনের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সভাপতি যে বিষয়গুলো করেছেন সেই বিষয় সকল বিষয়গুলো নিয়ে মূল পয়েন্টগুলো, মূল বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করবে। আপনারা সবাই সময় দিবেন এবং ওনার কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন। জোনায়েদ সাকি ভাই, জোনায়েদ সাকি ভাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি আজকে এই সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এই সংবাদ সম্মেলনে আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছেন তাদের আন্দোলনের বিষয়ে কিছু কথা বলার জন্য। আপনারা যারা আয়োজন করেছেন এবং যারা এখন সংবাদ কর্মীরা যারা এই সংবাদ সংগ্রহ করছেন তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে, আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আউটসোর্সিং কর্মচারী বিশেষভাবে সরকারি অফিসগুলিতে, বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের অধীন যতগুলো অফিস আছে, যত ধরনের প্রতিষ্ঠান আছে, সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিদ্যুৎ ব্যবস্থাপনা থেকে শুরু করে সর্বত্র বিপুল সংখ্যক, এর যদিও যথার্থ কোনো হিসেব খুব বেশি প্রাতিষ্ঠানিক ভাবে নেই, কিন্তু এই সংখ্যা 6 লক্ষ থেকে 8 লক্ষ পর্যন্ত হবে বলে এটা ধারণা করা হয়। এই বিপুল সংখ্যক কর্মচারী যারা সরকারি প্রতিষ্ঠানে গ্রেড 16 থেকে 20 পর্যন্ত যারা এই গ্রেডের অধীন যে একটা চাকরি সেগুলো তারা করছে, এগুলো এক সময় তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী হিসেবেই তারা বিবেচিত এবং তাদেরকে সরকার সরাসরি নিয়োগ দিত। হ্যাঁ, সরকারি অফিসে যোগ্যতার ভিত্তিতে, কাজের পরিধি এবং ভিত্তিতে তারা বিভিন্ন গ্রেড তৈরি করেছে, কিন্তু কতগুলো অধিকার এইসব গ্রেডের মধ্যেও সকলের জন্যই সমানভাবে থাকে। যেমন চাকরির একটা নিশ্চয়তা, কর্তৃপক্ষ সুনিশ্চিত হওয়া যে আমাকে এই কর্তৃপক্ষ চাকরি দিয়েছে, সরকারি কর্তৃপক্ষ চাকরি দিয়েছে, এই চাকরির নিশ্চয়তা, বেতন, তার যে ছুটি কিংবা নানান রকম উৎসব ভাতার যে অধিকার, তার যে পেনশন, নির্দিষ্ট কর্মঘণ্টা এবং নির্দিষ্ট কর্ম সময়, কত বছর চাকরি করতে পারবে, এই সবগুলো জিনিস মোটামুটি ভাবে
অধিকার হিসেবে থাকবে। হ্যাঁ, বেতনের তারতম্য আছে, ভাতার তারতম্য আছে, সুযোগ সুবিধার কিছু তারতম্য আছে, সেটা যোগ্যতা এবং ইত্যাদি গ্রেডের মধ্যে তারা ভাগ করছে। কিন্তু এই যে অধিকারগুলো, যেগুলো প্রায় মৌলিক অধিকারের মধ্যে পড়ে, এমনকি মানবাধিকারের মধ্যে পড়ে, যে আমি কার অধীনে চাকরি করছি, কি চাকরি করছি, কতদিনের জন্য চাকরিটা হচ্ছে, এইসব প্রশ্নে একটা নিশ্চয়তার জায়গা থাকা, এটা খুবই জরুরি একটা প্রশ্ন। উৎসব ভাতা, পেনশন, এই যে নানা ধরনের, একটা মানুষ যখন একটা কাজের মধ্যে আসে তখন তার জীবনটার মধ্যে যে ন্যূনতম একটা নিশ্চয়তার জায়গা থাকা তৈরি করা রাষ্ট্রের কর্তব্য হয়, সেই জায়গাগুলো তারা এতদিন তৈরি করছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার, তার আগেও থেকেই বোধহয় শুরু হয়েছে, কিন্তু আওয়ামী লীগ আমলেই প্রধানত এই যে আউটসোর্সিং একটা প্রক্রিয়া তারা শুরু করেছে, যে তারা কর্মচারীদের দিক থেকে তারা তাদেরকে নিজেরা সরাসরি সরকার নিয়োগ না দিয়ে বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগটা দিয়েছে। এটা প্রাইভেট সেক্টরে চালু আছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানও কি একই ধরনের জায়গায় চালু করবে, এই প্রশ্নটা কিন্তু আসলে তোলা যায়, এবং এটা অত্যন্ত ন্যায়সঙ্গত প্রশ্ন বলে আমরা মনে করেছি। সরকার নিজেই যদি ভাগ করে এবং কারো জন্য আউটসোর্সিং, কারো জন্য স্থায়ী চাকরি, এই বৈষম্য সৃষ্টি করে, সরকার তো একটা লাভজনক প্রতিষ্ঠান না, সরকার তো মুনাফা তৈরি করার প্রতিষ্ঠান না। কাজেই সরকারের দিক থেকে তার নিজের কাজের জন্য যে অপরিহার্য জায়গা, এমন তো না যে আউটসোর্সিং কর্মচারী আজকে যাদের দেওয়া হচ্ছে, কিংবা যারা একসময় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন, এখনো আছেন বিরাট সংখ্যায় যারা আগে নিয়োগপ্রাপ্ত হয়েছে, তাদেরও অনেক দাবি দেওয়া আছে। কিন্তু এদের কাজটাকে অপ্রয়োজনীয়, এদের কাজটা অপ্রয়োজনীয় হলে নিয়োগ দিত না, কিংবা যে টাকা তাদের এখন বেতন দেওয়া হিসেবে দেওয়া হচ্ছে, এইটুকু খরচ হতো তাদের করার হয়েছিল, তার মানে তাদের কাজটা প্রয়োজনীয়। তাহলে এই প্রয়োজনীয় কাজ যেহেতু আছে, তাহলে সরকারের সর্বোচ্চ পর্যায়ে যারা চাকরি করে তাদের কাজ যেমন প্রয়োজনীয়, যোগ্যতার ভিত্তিতে তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম গ্রেডে তারা অন্তর্ভুক্ত হন, কিন্তু এই যে যাদেরকে 16 থেকে 20 গ্রেডের অন্তর্ভুক্ত করা আছে, সেই সব কাজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তাদের ছাড়াও কিন্তু অফিসগুলো চলবে না। এই বাস্তব সত্যটা তাদের স্মরণে রাখা দরকার। কাজে তাদের ক্ষেত্রে সরকার কেন এসে খরচ বাঁচানো, দায় কম নেওয়া, এইসব বিবেচনা যেটা প্রাইভেট সেক্টর করে, তারা সেই রকম পদক্ষেপে গেলেন, সেই বৈষম্য সৃষ্টি করতে গেলেন, এইটা আসলে বোধগম্য না। একটা পরিষ্কার জিনিস বোঝা যায় যে ঠিকাদার প্রতিষ্ঠান কতগুলো দাঁড়িয়েছে, তারা এই কর্মচারীদের নিয়ে একটা ব্যবসা হিসেবে এটাকে গ্রহণ করেছে। এটা একটা বিজনেস সেক্টর।
শুরুতেই মাননীয় প্রধান উপদেষ্টা এবং তৎকালীন এই ছাত্র জনতার আন্দোলনের অন্যতম প্রতিনিধি নাহিদ ইসলাম, যিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, তাদের কাছে কিন্তু তারা সরাসরি তাদের দাবিনামা দিয়েছে এবং তারা এই দাবিনামা পাঠ করে বলেছেন এগুলো যৌক্তিক দাবি। কিন্তু আজকে কিন্তু প্রায় 8.5 মাস হতে চলবে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং এই 8.5 মাসের যে দায়িত্ব গ্রহণ, এই দায়িত্ব গ্রহণে আপনার আউটসোর্সিং কর্মচারীদের এই দাবিনামা কিন্তু যেভাবে দ্রুততার সাথে বাস্তবায়ন করার কথা প্রথম দিকে মনে হচ্ছিল, ততটা দ্রুততার সাথে হয়নি। 8.5 মাস সময় পেয়েছে। 8.5 মাস পরে অন্তত তারা একটা প্রস্তাব করেছে। এই জন্য ধন্যবাদ জানাই যে তারা অন্তত এটা আমলে নিয়েছে। কিন্তু যেটা কর্মচারী নেতৃবৃন্দ বলেছেন, কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বলেছেন যে তারা এটাতে মোটেই সন্তুষ্ট হতে পারেন নাই। আমরা তাদের এই অসন্তোষের মধ্যে যুক্তি দেখি, কারণ এই যে ঠিকাদারদের একচ্ছত্র যে বাণিজ্য করা, সেইটা কিন্তু বহাল আছে এবং কয়েকটি জায়গা তারা এখন বিবেচনা করেছেন, যেমন প্রত্যেকের বেতন মোবাইল ফাইন্যান্সিং সিস্টেমের মাধ্যমে সরাসরি তার অ্যাকাউন্টে জমা হবে, ফলে ঠিকাদার আর কোনো এর মধ্যে থাকতে পারে। এদের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। তারা বলেছেন যে যখন তখন ছাঁটাই করা যাবে না, কিন্তু এটা অত্যন্ত স্পষ্ট করা দরকার। ছাঁটাই যে করা যাবে না এই কথাটার ব্যাখ্যা এখানে দাবি উঠেছিল যে ওই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা, ধরুন যে কোনো একটি সরকারি প্রতিষ্ঠানে, আমরা যদি ধরি যে বাংলাদেশ ব্যাংক, সেইখানে আউটসোর্সিং কর্মচারীরা আছে, কিংবা বিদ্যুৎ বিভাগ, তাহলে সেই প্রতিষ্ঠানে যারা HR এর দায়িত্ব আছে, অর্থাৎ যারা কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ এবং তাদের দেখভাল করেন, তাদের কোনোভাবে মেনে নেওয়া যায়। আপনারা আবার 3 মাসে কেন আসলেন, কেন 6 মাসই করলেন না, সেটা বরং আমি আপনাদের কাছে প্রশ্ন করব। আমাদের মনে হয় মাতৃত্বকালীন ছুটির প্রশ্ন এইখানে বাংলাদেশের কোন নাগরিকের ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না, ফলে তাদের মাতৃত্বকালীন ছুটির প্রশ্ন দিতে হবে। এখন ধরেন সর্বনিম্ন বেতন কাঠামো তো আপনার সরকারের ইতিমধ্যে যে সর্বনিম্ন বেতন কাঠামো আছে তার সাথে সঙ্গতিপূর্ণ হবে।
জেনেই যাচ্ছে বুঝলে তো তারা কিন্তু এই আপনি জিনিসটা খেয়াল করে দেখুন আমরা আবারও সরকারের নির্ধারণকে বলি যে একজন কর্মচারী তাদের ডেটাবেস থাকলে তাহলে তাদেরকে আবার বিভিন্ন সাময়িকভাবে তাদের যদি একটা প্রকল্প শেষ হয়ে যায় তাহলে কিছুদিনের জন্য হয়তো তাদের কাজ বন্ধ হতে পারে, কিন্তু আবার পরবর্তী প্রকল্প শুরু হলেই তারা সেখানে অগ্রাধিকার যুক্ত হতে পারে। দক্ষ লোকেদের আবার নতুন করে কাজে লাগানো যায় এবং কর্মচারীদেরও একটা কাজের নিশ্চয়তা দেয়। তাদের পরিবার আছে, মনে রাখা দরকার প্রত্যেকের পরিবার আছে, সমাজ আছে, তার একটা পরিচয় আছে। আপনি তার সমাজ পরিচয়, সমাজ এবং পরিবার সমস্ত ক্ষেত্র থেকে তার পরিচয়কে নাই করে দিচ্ছেন। এইটা ভীষণ রকম একটা অমানবিক অবস্থা। আমি আবার বিস্তারিত বলছি না, আপনারা ইতিমধ্যে নেতৃত্ব শুনেছেন। আমি শুধুমাত্র আরেকটা প্রসঙ্গ আপনাদের সামনে তুলব। এই যে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী নিয়োগ করে সরকার, এটাও একটা ভীষণ রকম সরকার দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী নিয়োগ করছে এবং এই ধরনের যে বৈষম্যমূলক জায়গাটা তৈরি হচ্ছে সেইটা তো একটা প্রশ্ন যেটা আমরা আউটসোর্সিং এর ক্ষেত্রেই তুললাম, দৈনিক মজুরি ভিত্তিক প্রশ্নেও আমরা আরো ব্যাপকভাবে এটা তুলছি যে এইভাবে নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা এই রাষ্ট্রের অঙ্গীকার। লক্ষ মানুষ প্রাণ দিয়ে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, যে রাষ্ট্রের কর্তব্য হচ্ছে প্রত্যেক নাগরিকের মর্যাদা তৈরি। সরকার নিজেই রাষ্ট্রের পরিচালক হিসেবে তারা যদি এইরকম ভাবে বৈষম্য করে তার মানবিক মর্যাদার হানি ঘটায় তাহলে সেটা কোনোভাবে গ্রহণ করতে পারে। খেয়াল করে দেখুন যে এই মজুরি ভিত্তিক নীতিমালার মধ্যে আপনার তাদের জন্য অধিকার নাই বললে তাদের একেবারে অধিকার হরণ করা, বেতন, উৎসব ভাতা, তাদের ছুটি, তাদের কর্মঘণ্টা, তাদের চাকরির মেয়াদকাল, এই প্রশ্নগুলো খুব জরুরি। নিশ্চয়তা, বেতন, ভাতা, ছুটি, কর্মঘণ্টা এবং চাকরির মেয়াদকাল, এগুলো মানুষের কাজের ক্ষেত্রে একটা অধিকার হিসেবে আমরা শ্রমিকদের জন্য আন্দোলন করি এবং শ্রম আইনের নীতিমালা এগুলো দেয়া আছে যে তাকে নিয়োগপত্র দিতে হবে, তার কাজের কর্মঘণ্টা কতটা, তার মজুরি কত, তার ভাতা কত, উৎসব ভাতা কত, ছুটি কত, তার কি বলে যে কর্মঘণ্টা এবং চাকরির মেয়াদকাল, এই সমস্ত প্রশ্নে কিন্তু অধিকারগুলো, সেই অধিকারের জন্যই তো এই দেশ স্বাধীন হয়েছে। আজকে আউটসোর্সিং কর্মচারী যারা খোদ সরকারি অফিসেই কাজ করেন তাদের বেলায় অধিকার থাকবে কিনা? এই দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের নীতিমালার পুনর্মূল্যায়নটা অনেক বেশি জরুরি ভাবে সংশোধন করতে হবে এবং আমরা মনে করি যে সরকারকে যেমন আমরা ধন্যবাদ দিচ্ছি এই আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের তাদের দাবি দেওয়াকে আমলে নেওয়ার জন্য, কিন্তু একই সাথে আবার জোর দাবি জানাচ্ছি যে যে প্রশ্নগুলো তারা যৌক্তিকভাবে তুলেছিলেন সেগুলোকে আমলে না নিয়ে ঠিকাদারদের স্বার্থ রক্ষা করা এই অন্তর্বর্তীকালীন অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারকে মানায় না। আমরা তাদেরকে আবার পুনর্বিবেচনা আহ্বান করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে এখন যে আসছেন আপনারা আমাদের কাছে নিয়ে নিন। সরকার কর্তৃক ঘোষিত আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণ নীতিমালা ও দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নীতিমালা 2025 বিষয়ে যে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল, উক্ত সংবাদ সম্মেলনটি আমাদের প্রধান সমন্বয়কারী
গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ভাই এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, সাংগঠনিক সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ সবাই যে বিষয়গুলো বলেছে সেই বিষয়গুলো আপনারা সবাই শুনেছেন এবং আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব এই বিষয়গুলো সরকারের উপরস্থ পর্যায়ে আপনারা তুলে ধরবেন। আজকে আমাদের এই প্রোগ্রামটা, এই সংবাদ সম্মেলনটা আমরা সম্মানিত সভাপতি অনুমতি ক্রমে আমরা শেষ করতে যাচ্ছি। কর্মচারী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনাদের মিডিয়ার উদ্দেশ্যে বলবো, অধিকার কেউ কাউকে দিয়ে দেয় না, আদায় করে নিতে হয়। নীতিমালায় যা লেখা আছে তাই কেউ বাস্তবায়ন করে দিয়ে যাবে না, সেটার জন্য সজাগ পাহারাদারি করতে হয়। কাজেই আপনাদের নিজেদের অধিকার, নীতিমালা, এই সমস্ত কিছু যাতে বাস্তবায়ন হয় তার জন্য আপনাদের আরো দৃঢ় সংগঠিত হতে হবে, আরো দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সব প্রশ্নে পুঙ্খানুপুঙ্খভাবে যতটুকু নীতিমালা অর্জন করেছেন সেইটাও যাতে কোনোভাবে গর্বকে করতে না পারে তার জন্য আপনারা সজাগ থাকবেন এবং বাস্তবায়ন করে এই আন্দোলনকে অব্যাহত রাখবেন যাতে অধিকতর দাবিগুলো আপনাদের আরো ভবিষ্যতে আদায় করা যায়। ধন্যবাদ। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের 2025 যে নীতিমালা সেটার ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের জুনায়েদ সাকি ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং যারা আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। জুনায়েদ সাকি ভাইকে এবং এখানে আমাদের সাংবাদিক ভাইদেরকে একটা কথা বলি, আপনারা জানেন সারা বাংলাদেশে 6 মাস থেকে 76 মাস 80 মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। সরকার এসিলেন্ট তারা সই করে দিয়েছে তাদেরকে বেতন দেওয়ার জন্য, কিন্তু তাদেরকে বেতন দিচ্ছে না। এটা কার ইশারায় তাদেরকে বেতন দিচ্ছে না সেটা অবশ্যই সরকার মহল সেটা জাস্টিফাই করে তাদের বেতন দ্রুত গতিতে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং যাদের চাকরিচ্যুত করা হয়েছে, ডিএনসিসি ভবন, এই সোহরাওয়ার্দী, মুগদা মেডিকেল, বক্ষব্যাধি হাসপাতাল, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এর মধ্যে আপনারা দেখছেন এই নীলফামারীতে 35 জন হতে 37 জন গত পরশুদিন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। সেখানেও আমাদের যেই ঠিকাদার সেখানে বিশাল বড় একটা দুর্নীতির ভিডিও ফুটেজ আপনারা সবাই পাইছেন, দেখছেন 71 টেলিভিশনের মাধ্যমে। আমরা চাই এই ঠিকাদার কথা বাতিল করার এই একটাই রহস্য, আমাদের যেভাবে রক্ত চুষে তারা খেয়ে যাচ্ছেন আর যেন কোনো ভাই বোনের রক্ত চুষে না খেতে পারে সেটার জন্য সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ভাইদেরকে বলবো আপনারা রুখে দাঁড়ান। আমি এই সরকারকে বলতে চাই, আমরা অধিকার আদায় করতে এসেছি এই জায়গায়, যদি এই অধিকার আদায় না করতে পারি, আমরা যেহেতু রক্ত বাতিল করে আমরা ইনশাল্লাহ করে ফিরবো। যেখানে আছে, যে অবস্থায় আছেন, আমাদের লিডারের যে কথা বলছেন, সবাই সুসংগঠিত একটা কমিটি নিয়ে আপনারা সবাই সুসংগঠিত হন এবং আমরা এই 3 কর্মদিবস সরকারকে বলেছি, 3 কর্মদিবসের মধ্যে যেন আমাদের এই দাবি বাস্তবায়ন করে আমাদেরকে আমাদের হাতে দেয়। যদি কিনা না দেয়, আমরা রাজপথে আসছি, রাজপথে থাকবো, রাজপথে কিভাবে দাবি আদায় করতে হয় সেই কৌশল, যেহেতু ছাত্র জনতা এই 17-18 বছরের এই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করতে পেরেছে, আমরাও এই দাবি আদায় করে আমরাও এই দাবি যেন আদায় করতে পারি, সেইভাবে সকলকে একত্রিত হওয়ার জন্য, সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং কে একত্রিত হওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। আমাদেরকে রাস্তায় নামার জন্য বাধ্য করবেন না, আমাদের দাবি খুব দ্রুত গতিতে আপনারা বাস্তবায়ন করবেন। তাই সকলকে ধন্যবাদ জানাই, এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই সংবাদ সম্মেলন সাংবাদিক বন্ধুরা, আমার মনে হয় যে উনি এত সুন্দর যে পয়েন্টগুলো তুললেন খুব গুরুত্বপূর্ণ।
আর এই যে যারা ইতিমধ্যে ছাঁটাই হয়েছে, যাদেরকে বেতন দেওয়া হচ্ছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে 80 মাস ধরে একজন বেতন পায়, এইটা সরকারকে দায়িত্ব নিতে হবে। আপনি কথাটা আপনারা একটু তুলে ধরেন, আমরা অনুরোধ করবো যে কথাটা তুলে ধরা দরকার যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি 80 মাস পর্যন্ত এখানে অনেকে তাদের বেতন পাচ্ছে না। এই প্রশ্নটা তুলে ধরতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদেরকে আবার কাজে পুনর্বহাল করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং আজকে থেকে যেটা উনি বলেছেন, কেউকে ছাঁটাই করার কোন রকম মানে উদ্যোগকে আর কোনোভাবে গ্রহণ করা যাবে না। এবং এইসব দাবি সম্পর্কিতভাবে অবিলম্বে পুনর্বহাল করে পুনর্বিবেচনা করে নীতিমালা পুনর্বিবেচনা করে তৈরি করতে। এটা নিয়ে আপনারা নিজেরা ঐক্যবদ্ধ হন এবং আমরা দাবি তুলে যেভাবে আপনারা আন্দোলনের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে আপনাদের দাবি তুলেছেন সেই জিনিসটা আপনারা ধন্যবাদ। নিরাপত্তা বিভিন্ন উপজেলা ভূমি অফিস বিভিন্ন ধন্যবাদ। আজকের এই সংবাদ সম্মেলন 2025 সালের যে নীতিমালা, সেটা প্রতিবাদ সভা ছিল। সেই প্রতিবাদ সভায় সকল সাংবাদিক ভাই বোনদেরকে এবং যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের প্রিয় নেতা আমাদের জুনায়েদ সাকিব ভাই এবং আমাদের এখানে যে যারা আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সাংবাদিক সম্মেলন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। যে ধন্যবাদ। এখানে আমাদের সাংবাদিক সংগ্রাম শেষ হলো। আপনারা পরবর্তীতে আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমরা পরবর্তীতে যদি কোনো কিছু হয় অবশ্যই লাইভ নিয়ে আপনাদের মাঝে আসবো। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন। ভাই আমার এই দেখি ভাই একটু